আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স, প্রধান উপদেষ্টা দেখা করে বলেছেন ওরাও আমেরিকান ও বাংলাদেশে একটা প্রতিনিধিত্ব নির্বাচন দেখতে চায় এবং জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। সম্পত্তি বানাতে গিয়ে আছে জীবনে ভুলেও জয় বাংলা বলবো না, ভুলেও আর জয় বাংলা বলবো না। আমি সবসময় এখন বাংলাদেশ জিন্দাবাদ বলবো, বাংলাদেশ জিন্দাবাদ, এটা আমি জোরের সঙ্গে বলবো। জিন্দাবাদ বললে জিন্দাবাদ বললে না ভুলগুলো জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসে, জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসে। এটা গঙ্গার হাওড়া ব্রিজ না, এখন পদ্মার উপরে পদ্মা ব্রিজ। আমরা এই পদ্মা কিনে আগাবো, বাংলাদেশ কিনে আগাবো। আওয়ামী লীগ বা সরকার যারা আছে তাদের বিরোধীদের ঐক্যটা নষ্ট হইলে তাদের লাভ হবে। এই জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির কাছে আহ্বান জানাচ্ছি, জামাতের কাছে আহ্বান জানাচ্ছি, এনসিপির কাছে আহ্বান জানাচ্ছি, এই তিনটি শক্তির মধ্যে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়। এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি হইলেই সেখানে কিন্তু ওই কি বলে না যে লক্ষিন্দরের সাপের ওই গর্ত তৈরি হয়ে যাবে, ওই গর্ত দিয়ে লক্ষিন্দরের সাপ ঢুকে যাবে। আমি সরি আওয়ামী লীগের সাপ বলছি না, কিন্তু ক্ষতিকারক জিনিস সেখানে ঢুকে যাবে। এইটা যদি অনৈক্য হয়, যদি এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য দেখা দেয়, তাহলে সেটা সরাসরি আওয়ামী লীগকে সাহায্য করবে। গত বিপ্লবে 24 সনের জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছেন, আসেন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করি। কাজে এখানে আমি আপনার এই কথার মূলে বলতে চাচ্ছি, আমি ভাই কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যেতে পারবো না, কিন্তু আমি আপনাদের ওই মুক্তিযোদ্ধা ভাইদের যারা আজকে ঐক্যের কথা বলছেন, আমি বিনয়ের সঙ্গে বলছি আপনাদের সঙ্গে আমি যেতে পারবো না, কখনোই সম্ভব নয়। আপনাদেরকে আমি আহ্বানও করবো না যে আপনারা আমার সঙ্গে চলে আসেন, আপনারা আপনাদের মতো চলেন, আমরা এতকাল চলে আসছি, আমরা এবং চলতে দেন। আর যাদেরকে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী বা স্বাধীনতা শক্তি বিপক্ষে চিহ্নিত করছেন, আপনারা করতে পারেন, কিন্তু আমি তাদেরকে এখন আর স্বাধীনতার বিপক্ষে শক্তি মনে করি না। আমি হয়তো তাদের পক্ষে নাও যেতে পারি, কারণ আমার দল আছে, রাজনীতি আছে, আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আমাদের সঙ্গে সবাই ঐক্যমতে আসতে পারে, কিন্তু আমরা অন্য কারো ঐক্যমতে যেতে পারি না। যদি বর্তমান সরকার ঐক্যমত চাচ্ছে, আমরা তাদেরকে বলছি আসেন ঐক্যমতে আসেন, কিন্তু আপনার সঙ্গে ঐক্যমতে আমরা যেতে পারি না, কারণ আপনি কোনো জনপ্রতিনিধি সরকার নন, আপনি কোনো বৈধ সরকার নয়, আপনি না সাংবিধানিক না বিপ্লবী সরকার। কাজে আপনার সঙ্গে ঐক্যমত হওয়ার জন্য আমি এখানে আমার কোন দায় দায়িত্ব নাই, আমার রাজনীতি নাই। তো আপনারা যদি আমাদের সঙ্গে আসেন, সকল দল, এনসিপি বলেন, জামাত বলেন, অন্যান্য ইসলামিক দলগুলো বলেন, এবং সরকার নিজে বলেন, তারা যদি বিএনপির সঙ্গে ঐক্যমতে আসতে চায়, তারেক রহমান সাহেবের নেতৃত্ব মেনে নিয়ে, দেশমাতা খালেদের নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যবদ্ধ হতে চায়, সবার জন্য রাস্তা খোলা, সবার জন্য দ্বার খোলা, আমরা সবাইকে স্বাগতম জানাবো। তবে আপনার প্রশ্নের জেরে আবারও শেষ চূড়ান্ত বলে দিচ্ছি, আমরা এই তথাকথিত গ্রেফতারের বিরুদ্ধে আমরা 1 বছর পরে আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করার জন্য কোনো বিপক্ষ রাজনৈতিক দলে কাউকে গ্রেফতার করা হোক, এটা আমি চাই না। যদি কেউ করে, আমি তার তীব্র প্রতিবাদ জানাবো। তো এখনো যদি কেউ আমাদের নির্বাচনকে অস্বীকার করতে চায়, নির্বাচনের পথ বন্ধ করতে চায়, এখনো যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, সে যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, আমরা তাদের বিপক্ষে লড়বো। সাম্প্রতিক আপনারা দেখেছেন আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স, প্রধান উপদেষ্টা দেখা করে বলেছেন ওরাও আমেরিকান ও বাংলাদেশে একটা প্রতিনিধিত্ব নির্বাচন দেখতে চায় এবং জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। তার মানে আমাদের যে সংগ্রাম, যে নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিত্ব সরকার গঠনের যে সংগ্রাম বিএনপি গত 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে করে আসছে, সেই জয়টা আমাদের এখনো হয় নাই। বর্তমান সরকার যদি সেটা বাধার সৃষ্টি করে, আমরা তাদের বিরুদ্ধে লড়তে আমরা বাধ্য হব। ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট নাই, ওনাকে সরকার পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে আসে না, এই সরকারের প্রথম রূপ বদলাতে হবে। তিনি প্রথমে রূপান্তরিত হইতে হবে, এই পদ থেকে পদত্যাগ করে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে হবে, যেখানে আমার সংবিধানে লিপিবদ্ধ আছে। কাজে এটা যদি উনি না করেন, তাহলে নির্বাচন তো আর এখানে হওয়ার প্রশ্ন ওঠে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য নয়, এবং তাদের কাছে নির্বাচন আমরা চাইতে পারিও না। আমরা যারা দাবি করতেছি তাদেরকে বিনয়ের সঙ্গে বলতেছি, আমরা ভুল জায়গায় প্রার্থনা করতেছি, আমরা ভুল জায়গায় সেজদা দিচ্ছি। আপনি সম্প্রতি জরুরি অবস্থার কথা বলেছেন,
সম্প্রতি আপনি জরুরি অবস্থার কথা বলেছেন। আমি জরুরি অবস্থার কথা বলিনি তো, আমি কোথাও জরুরি অবস্থার কথা বলি নাই। আমি আজকে টেলিভিশনের মাধ্যমে বলছি সরকার যে জরুরি অবস্থার মতো অবসৃষ্টি করতেছে এটা সঠিক হবে না। আমি যেটা বলেছি, আমি বলেছি যে এখানে দুইটা জিনিস আমি আমার একটা সুপারিশ দিয়েছি। একটা হলো জাতীয় সরকার গঠন করে, যার জন্য নির্বাচনের প্রয়োজন নাই। তারেক রহমানের সাথে বৈঠকের মাধ্যমে সেটা মনে অস্তিত্ব চলে গেছে। তারেক রহমানের মাধ্যমে যখন এনসিপি করা হয়েছে তখনই তো হয়ে গেছে, তখনই তো বৈষম্য ছাত্র আন্দোলনটা ধ্বংস হয়ে গেছে, ওই অস্তিত্ব বিলোপ হয়ে গেছে যখন তারা এনসিপি করেছে। আপনি বিলোপ দেখেন, সারা বাংলাদেশ থেকে সামরিক প্রহরায় তাদেরকে সারা দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দল গঠনের জন্য। এটা তো আপনার বক্তব্য, আমার বক্তব্য তো না, সারা বাংলাদেশ মানুষের বক্তব্য না। আপনি দেখছেন ছবি দেখেন তো, সত্যটা কেমনে দেখবো? যেটা মিথ্যা কথা সেটা কেমনে দেখবো? এটা আপনার চোখে তো আমি দেখি না, আমার চোখে তো আমি দেখতে পাই নাই, আমার চোখে দেখতে পাই নাই। এটা তো সারা দেশে যাচ্ছে, সারা দেশে প্রোগ্রাম করতে যাচ্ছে তারা, তাদেরকে সবাই কিন্তু পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়াটা প্রশাসনের ব্যর্থতা কোথায় দিবে? তাদের কোনো পাহারা লাগে না, বিএনপি যাচ্ছে, অন্য দল করে যাচ্ছে, তাদের তো পাহারা লাগছে। পাহারা সবারই লাগে, পাহারা সবাই নিরাপত্তা হয়। আপনিও তো গত 15 বছর নিজে পাহারাদার দিয়েই রাজনীতি করেছেন, আপনি তো আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। এখন তো রাজনীতি মুক্ত হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা আপনার পক্ষে বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমি মনে করি একটা সম্ভাবনাময় দল আপনি আজকে ক্ষমতার থেকে চ্যুত হয়েছেন, কালকে যে আপনি ক্ষমতায় ফিরে আসতে পারবেন না এর কোনো গ্যারান্টি নাই। হয়তো আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হয়, জনগণের প্রতি যদি আস্থা দেখাতে না পারেন, জনগণের উপর যদি আপনার বিশ্বাস স্থাপন না করতে পারেন, তাহলে জনগণ হয়তো আপনাদেরকে সুযোগ নাও দিতে পারে। জনগণ তো সুযোগ দিবেন বা জনগণ সুযোগ পাবেন নির্বাচনের মাধ্যমে, কিন্তু আপনি নির্বাচনের নকশাই করছেন তাকে বাদ দিয়ে, তার নিবন্ধন বাতিল করে দিয়েছেন। কিন্তু আপনি তো আমার কথা তাহলে কোনো কনক্লুশন নিলেন না। তাহলে আমার বক্তব্যটা যে আপনি টেলিভিশনে এসে দিলাম এত রাত করে 12টার সময়, আপনি কনক্লুশন নিচ্ছেন না। আমি কি বলতেছি? আমি বলতেছি আপনার রিকনসিলিয়েশনের জন্য সুযোগ দেওয়া হোক, আপনি পক্ষে বলতেছি। আমি এখানে তওবা কমিশন করে তওবা চাওয়া বলতেছি, মানে আপনি রিকনসিলিয়েশন চাইবেন না, তওবাও চাইবেন না। আমি আপনাকে বলছি সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার সুযোগ দেওয়া হবে, আপনি সেইটাকে এন্ডোর্স করবেন না। রূপরেখা আছে আপনার তওবা কাউন্সিলটা? রূপরেখা তো আমরা যদি কেউ অ্যাকসেপ্ট করে, যদি কথা বলেন আমরা দিব, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন বাংলাদেশে গন্ডগোল পাকাবেন, বাংলাদেশে সমস্যা করবেন, তাহলে কি আপনাকে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে? মোটেই না। আপনি ক্ষমতায় থাকে ক্ষমতার থেকে কিছু করতে পারেন নাই, আমার ক্ষমতা বাইরে থেকে আপনি কি করবেন? এই হাম্পি তাম্পি দেখা এখন লাভ আছে? কিন্তু আমি যেটা বলছি যে আপনাদের জন্য আজকে ভাগ্য ভালো যে আপনাদের বিরোধীদের জন্য, আওয়ামী লীগের বিরোধী যারা, আপনি বলতে সরি আমি আপনাকে আওয়ামী লীগ বুঝাচ্ছি না, আমি অপোনেন্টকে বুঝাচ্ছি, আমি আপনাকে আওয়ামী লীগ হিসাবে ব্যান করতেছি না ভাই। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ বা সরকার যারা আছে তাদের বিরোধীদের ঐক্যটা নষ্ট হইলে তাদের লাভ হবে। এই জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির কাছে আহ্বান জানাচ্ছি, জামাতের কাছে আহ্বান জানাচ্ছি, এনসিপির কাছে আহ্বান জানাচ্ছি, এই তিনটি শক্তির মধ্যে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়। এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি হইলেই সেখানে কিন্তু ওই কি বলে না যে লক্ষিন্দরের সাপের ওই গর্ত তৈরি হয়ে যাবে, ওই গর্ত দিয়ে লক্ষিন্দরের সাপ ঢুকে যাবে। আমি সরি আওয়ামী লীগের সাপ বলছি না, কিন্তু ক্ষতিকারক জিনিস সেখানে ঢুকে যাবে। এইটা যদি অনৈক্য হয়, যদি এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য দেখা দেয়, তাহলে সেটা সরাসরি আওয়ামী লীগকে সাহায্য করবে। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে রাজি আছি, আমি রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করব, করে আসছি অতীত, এখনো করব, কিন্তু আমি আপনার অধিকার সংরক্ষণ করার রাজনীতি করব। আমি আপনাকে বিশ্বাস করি, আমি মনে করি, আমার রাজনৈতিক বিশ্বাস আপনাকে নির্বাচন করতে দেওয়া উচিত, এটা আমার বিশ্বাস, কারণ আমি মনে করি আমি প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হব। আমি মনে করি আমার ব্যক্তিগত রাজনীতি হলো আমি আমার প্রতিপক্ষকেও সমান সুযোগ দিব, সে তাকে যদি জনগণ গ্রহণ করে করবে। আমি এই প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, এবং অতীত করি নাই, অতীত আমি একই কথা বলেছি। আপনারা যখন দেশ আপনি যেভাবে বলছেন
ভালো একটা ফর্মুলা নিয়ে বলছেন, দেশ তো সে পথে যাচ্ছে না। যাবে, আমরা চেষ্টা করে যাবে, চলেন সবাই মিলে চেষ্টা করি। দেশটা একদিনে চলে যায় না, দেশটা একদিনে পরিবর্তন হয় না। এই চেষ্টা তো আপনার দলের পক্ষেও নাই, কিন্তু এই দলটা আপনার দল এইভাবে এই চিন্তা করছেন না। আমি আমার দলের পক্ষে নাই, বিপক্ষেও আছে তো মনে করি না, আমাদের কেউ বাধা দেয় নাই। আমরা তো 3 দিন ধরে কেউ বলতেছি, আমাদেরকে তো কেউ বাধা দেয় নাই, কেউ তো না করে নাই। কিন্তু আপনারা তো গ্রহণ করতে হবে, আপনারা তো বলতে হবে এই ধরনের যদি কোনো পরিকল্পনা সরকার থাকে, আপনাদের ময় মুরব্বী আছে, আপনাদের যে মুরব্বী দেশগুলো আছে, তাদেরকে বলেন তারা এই পয়েন্টটা তুলুক। আপনাদের পক্ষে তো মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে আইসা কি বলে ওই দেন দরবার করে গেছে। গতকালকে তো মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, ওরা সবাই যার যার স্বার্থে, যাদের ব্যবসার স্বার্থে, কারণ তারা জানে স্টেবিলিটি ছাড়া এখানে একটা স্টেবল ইলেকশন, স্টেবল গভর্নমেন্ট ছাড়া তার বিনিয়োগ এখানে নিরাপদ নাই। তাহলে সেটা তো আমরাও বলছি নাই, তাহলে আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো গ্যারান্টি দিতে হবে যে আপনি আবার ক্ষমতায় গেলে অতীতের মতো এগুলো করবেন না, আপনিও আমাদেরকে জেল জুলুম নির্যাতন চালাবেন না, আপনি অতীতের মতো গুম খুন করবেন না। এই কথাটা তো আপনাকে গ্যারান্টি দিতে হবে, আপনাকে তো বলতে হবে। আজকে রঞ্জন, অন্য একটা প্রসঙ্গে যাই। বাণিজ্য উপদেষ্টা সর্বশেষ বলেছেন প্রকাশ না করার শর্তে তারা একটা চুক্তি করেছেন, এটা নিয়ে কোন ধারণা আছে? এখন উনি তো বলেছেন প্রকাশ না করার শর্তে চুক্তি করেছেন। আমরা সারা বিশ্বের যতগুলোকে সঙ্গে আমেরিকানরা চুক্তি করেছে সবাই এনডিএ সাইন করে চুক্তি করেছে। কেন করাইছে তারা চুক্তি? যাতে থার্ড পার্টি জানতে না পারে আমরা তোমাকে কতটুকু ছাড় দিলাম, কতটুকু ছাড় দিলাম না। এটা আমেরিকানদের স্বার্থে তারা করিয়েছেন। তারা বলেছে তুমি যদি ছাড় চাও তাহলে তোমাকে আমি ছাড় দিব, কিন্তু সেটা কাউকে বাইরে বলতে পারবো না। আমরা অনেক সময় কি বলি যে বাড়ি ভাই আপনি কথাটা বললাম অফ দ্য রেকর্ড, কথাটা বাইরে আপনি বলবেন না। এটা তো সারা পৃথিবীতে প্রচলিত। এনডিএটা যদি আমি এই অফ দ্য রেকর্ডে যদি আপনার করিডোর, সেন্ট মার্টিন, বন্দর এই বিষয়গুলা থাকে, আপনি আপনার জনগণের কাছে কি জবাব দেবেন? ভাইয়া এখানে একটা জিনিস বলতে হবে, আপনি চিনির শরবত বানাচ্ছেন, এখন চিনির শরবত, এখন যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটার মধ্যে কি বিষ আছে, তাহলে আমি জবাবটা কি দিব? হয় আমাকে খাইয়া প্রমাণ করতে হবে এটা বিষ নাই, অথবা আপনাকে খাওয়াইয়া প্রমাণ করতে হবে বিষ নাই। আপনি তো খাবেন না, আপনি আগে বিষ সন্দেহ করেছেন, তাহলে আমাকে খাইয়া প্রমাণ করতে হবে। এখানে সরকার একটা এনডিএ করেছে মার্কিনদের সাথে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিটা তারা ইন্দোনেশিয়ার সঙ্গে করেছে, এই চুক্তিটা ফিলিপাইনের সঙ্গে করেছে, এই চুক্তিটা ভারতের সঙ্গে করেছে, এই চুক্তিটা ইউরোপের সঙ্গে করেছে। কারণে ভারত জানিয়েছে সে শুল্ক মুক্ত ভাবে তার গার্মেন্টস প্রোডাক্ট মার্কিন বাজারে নিয়ে যাবে। এখন এই যে সে তো এই চুক্তিটা তো আমরা তাই করেছি, আমরা বা আমি তো সরকারের পক্ষে যাচ্ছি এখন এই জন্য যে আমার সরকারকে তো কাজ করার সুযোগ দিতে হবে। এই সরকার এনডিএটা কি, যে তোমার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমি যে আলোচনা করব, তোমাকে যে আমি ট্যারিফ কমাবো, এই ব্যাপারে যে কথাবার্তা বলবো, যে কনসিডারেশন গুলো দিব, সেটা তুমি তৃতীয় পক্ষকে জানাতে পারবে না। এটার পরে যদি তারা আমাকে ট্যারিফ কমায় 20% নিয়ে আসে, তাহলে আমরা প্রচার করে দিব, প্রকাশ করবো যে হ্যাঁ আমার ট্যারিফ 20% দিয়েছে। এটা তো আমাকে বলতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে বাংলাদেশকে আমরা 20% ট্যারিফ কমায় দিয়েছি, কিন্তু কেন দিয়েছি এটা তুমি বলতে পারবে। এই দেশটা আগামীতে চালাবেন আপনারা, যারা ইলেকশন করবেন তারা তো থাকবে না, কিন্তু আপনাকে আস্থায় নিয়ে তো চুক্তিটা করতে হবে। আপনি যদি আস্থায় না আসেন, পরে চুক্তিটা কন্টিনিউ করবেন এই গ্যারান্টি কিছু? ভাই আমার এই সরকারের প্রতি আস্থা নাই, কে বললো? আমার জানা নেতা জনাব তারেক রহমান সাহেব তো বলে দিয়েছেন যে আপনাকে ব্যর্থ হতে দিব না। তো ওনার যা করছেন আস্থা নিচ্ছেন, উনি একসময় বলতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ওনার মনে সন্দেহ তৈরি হয়েছে। না, বলছে নির্বাচন না দিলে সন্দেহ তৈরি হবে, বলছে নির্বাচন না দিলে আপনার প্রতি আমার অবিশ্বাস তৈরি হবে, কিন্তু উনি তো বলেন নাই যে আমি আপনার করবো না। আর এই বর্তমান সরকার আস্থায় যে নাই, না থাকলে তো ওরাই প্রতিবাদ করতো, এই এনডিএর বিরুদ্ধে প্রতিবাদ করতো জামাত ইসলাম, প্রতিবাদ করতো এনসিপি, প্রতিবাদ করতো বিএনপি,
এটা তো কেউ প্রতিবাদ করে না। ইসলামিক দল প্রতিবাদ করতো, অন্যান্য রাজনৈতিক দল যারা 30টা রাজনৈতিক দল আলোচনা করতে গেছে তারা প্রতিবাদ করতো যে আপনি এনডিএন। আওয়ামী লীগের প্রতিবাদে তো কোনো এখন মূল্য নাই রে ভাই। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা যেই প্রতিবাদই করুক, এই প্রতিবাদ বাংলাদেশে কোনো মূল্য নাই। ইট ইজ নট, মানে কি বলে, প্রাসঙ্গিক না, এটা কগনিজেবল না। আপনার বক্তব্যটা কগনিজেবল না। আপনি কগনিজেবল হইতে হলে দুইটা জিনিস করতে হবে আপনাকে। এক নম্বরে আপনাকে বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তারপরে আদালতে গিয়ে আপনি আত্মপক্ষ সমর্থন করে আপনি ইনোসেন্ট প্রমাণে আসতে হবে। এই দুইটার আগে তো আপনি প্রাসঙ্গিক না। আপনি তো নিজেই সরকারকে কোন বৈধ সরকার মনে করেন না। আপনি যদি বৈধ সরকার মনে না করেন, আপনি করেন, আপনি বলেছেন। আমি তো বলেছি সরকার সাংবিধানিক না, এই সরকার বিপ্লবী সরকারও না। ফলে আমি তার বৈধতা নিয়ে প্রশ্ন করেছি। কারণ সে যে আইনের কাছে সারেন্ডার করবে, আইনের কাছে সারেন্ডার করবে। আপনি দীর্ঘদিন ধরে এই দেশে রাজনীতি করেছেন, আপনি কোনোদিন দেখেছেন কোর্টের মধ্যে, আদালতে এইভাবে মারপিট করা হয় এবং সরকার কোনো ব্যবস্থা নেয় না? কোনোদিন আপনি দেখেছেন এই দেশে? এটা তো জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া। রাস্তায় চোর ধরা পড়লে, পকেটমার ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে, সবাই ক্ষমতায় গেলে এইরকম যুক্তি দেখায়, সবাই এইরকম যুক্তি দেখায়। এই দেশে যে কোনো চোর ডাকাতকে রাস্তায় ধরা পড়লে পিটায় মেরে ফেলায়। আপনাদের তো ভাগ্য ভালো যে শেখ হাসিনাকে পালাইতে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে সরাই দেওয়া হয়েছে। আপনি তো ডাক্তার ভাই, আপনি প্রথম এই পালানোর বিরুদ্ধে বলছেন যে 3 বাহিনী প্রধান স্যালুট করে তাকে স্থানান্তর করতে। আপনি বলেছেন অন রেকর্ড বলেছেন। আপনি আবার হঠাৎ করে পালানোর কথা বলেন কেন? আপনি এখন জনগণের রোষ থেকে বাঁচার জন্য আপনাকে আমরা সসম্মানের দেশ থেকে চলে দিয়েছি। আপনি তো আমরা রক্ষা করব। আপনি বলেন আমি সারেন্ডার করতে চাই। আপনি আজকে রঞ্জন ভাই আজকে অন্যরকম কথা বলছেন। আপনি বলেছেন অন রেকর্ড, আপনি বলেছেন 3 বাহিনী প্রধান স্যালুট দিয়ে তাকে স্থানান্তর করেছে, তারপরে এখন বিচারের জন্য চাচ্ছে। এটাকে আপনি এটা সমর্থন করেন নাই? আপনি তো আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি, কেউ বলার আগে বলেছি, এবং গত সেপ্টেম্বরে বলেছি, এখন আরো আজ থেকে আরো কয়েক মাস আগে শেখ হাসিনা পালায়া যায় নাই, শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলেছি। কিন্তু আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতি আপনি ফিরে আসতে চান, তাহলে রাস্তাটা তো আপনি বাতলাবেন। কিভাবে আসতে চান? ইলেকশনের মাধ্যমে মানুষ ঠিক করবে, ইলেকশন দেন, সবাইকে ইলেকশন জনগণ ঠিক করবে। এটা পাবলিক তো ঠিক করে দিয়েছে, তারা জনগণ শেখ হাসিনাকে চায় না। ইলেকশন এটা 5 আগস্টের পরে 11 মাসে দেশের যে পরিস্থিতি, সবাই মনে করছে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু 11 মাসে দেশের পরিস্থিতির কারণে আপনিও বলছেন ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটা হ্যাঁ, আমি তো কি বলছি যে এই শেখ হাসিনাকে জনগণ তখন বিতাড়িত করেছে, জনগণ তার পক্ষে দাঁড়ায় নাই, তার সেনাবাহিনী দাঁড়ায় নাই, তার পুলিশ বাহিনী দাঁড়ায় নাই, তার জজ ব্যারিস্টাররা দাঁড়ায় নাই, এমনকি তার দলের লোকেরা পর্যন্ত দাঁড়ায় নাই। কারণ তারা জনগণের বিপক্ষে দাঁড়ানোর মতো সৎসাহস তাদের ছিল না। আজকে হয়তো জনগণ মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি আসতে চায় আসুক, আমাদের আপত্তি নাই, তবে তাকে মাপ চাইতে হবে, তবে তাকে বলতে হবে অতীতে যা করছে এগুলা করবে না। এটা হচ্ছে মনে পরিবর্তন। এটা ভোট ক্যাম্পেইনের সময় সব রাজনৈতিক দল মাপ চায় গিয়া যে আমরা সবাই এটা বলে। আপনি তো বলতেছেন এই কথাটা, আপনি একবার চুরি করে ধরা খাইছেন, আপনি আবার বলতেছেন আপনাকে ঘরে রেখে আমি চলে যাব, আমার মাল যে আমার নিরাপদ থাকবে, আরেকবার বাকি মালটা নিয়ে যাবেন। আপনাকে তো আগে বলতে হবে যে ভাই যদি অতীতে চুরি করে থাকি, আমি ভুল করছি, আর চুরি করবো না। এটাকে আপনাকে বলতে হবে তো ভাই। আপনি ইলেকশনে ভোট চাইতে গিয়ে এগুলো বলতে হবে, ভোট চাইতে গেলে বলতে হবে। কিন্তু আপনি তো ভোটই রাখতে যাবেন না, আপনি ভোটেই রাখবেন না, আপনি নিবন্ধন বাতিল করেছেন, ভোটে কিন্তু সুযোগ নেই। এটা না, এখন তো আপনি তো নিবন্ধন বাতিল শুরুটা আপনি করেছেন,
আপনি তখন জামাতের নিবন্ধন বাতিল করেছেন, জীবনকে জামাতের মতো দলের নিবন্ধন বাতিল করে টিকতে পারেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো জামাত না, আওয়ামী লীগ তো অনেক বড় একটা সংগঠন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে জামাতও টিকতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। সো ওয়েট ফর দ্যাট। টিকতে পারবে না। আপনি জামাত বলতে আপনি গভর্নমেন্টটাকে দেখেন, ইউনুস গভর্নমেন্টটাকে দেখেন জামাত বলতে। হ্যাঁ, কেন বলবো না? আমি বলবো জামাতকে আপনি করেছেন, টিকতে পারেন নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে জুলাই সনদের খসড়াটা আপনি দেখেছেন? জুলাই সনদের আমি এই জুলাই সনদের ব্যাপারে আমি উদাসীন এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। কারণ জুলাই সনদ নিয়ে যারা কথাবার্তা বলছে, আলোচনা করছে, তারা বাংলাদেশের কোনো বৈধ নাগরিক নন এবং কোন রাজনৈতিক দলের, কোন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের তারা না। ফলে তারা কি করলো এটা আমার দেখার বিষয় না, এটা নিয়ে আমি আগ্রহ না। এবং আমি এটাও জানি এটার কোনো ফল হবে না, এই সনদ কোনোদিন কার্যকরী হবে না, এই সনদ কোনোদিন মানুষের সামনে আসবে না। এবং এই সনদের সঙ্গে যারা সরকার পক্ষ আছে তাদেরকে আমরা দেশের বৈধ নাগরিক বলে মনে করি না। আমার রাজনীতি তো পরের কথা। তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না কোন রাজনৈতিক দল মেনে নেবে না। আপনারা তো মেনে নেবেন না। এমনকি একটা কথা বললেন রঞ্জন ভাই, আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ ঠিক এই কথাটা বলছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে জয়েন করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ মাফ করুক, আপনি মুখে থুতু দেবো, মুখের মারবো, থুতুটাকে মুখের উপর মারবো, অনলাইনে মারা যায়, অনলাইনে মারা যায়। হ্যাঁ, তাহলে আপনার কথা বললে আমার স্কিনে থুতুটা পড়বো। আমি থুতু দিয়ে বলছি যে জীবনে কোনোদিনে আওয়ামী লীগে যাওয়ার প্রশ্নই ওঠে না, বুঝছেন না? এবার অতীত মন্ত্রিত্ব দিয়ে চেষ্টা করছে শেখ হাসিনা। আপনি পঞ্চমবার বিএনপি থেকে বহিষ্কৃত, আবার চান্স পেলে বিএনপিতে যাবেন আপনি? 100 বার যাবো, লক্ষ বার যাবো, যতবার। আমি তো বিএনপিতে আছি, যাবো কি আবার? আমি তো বিএনপিতে আছি। কিন্তু আপনি এখানে কথাগুলো বিএনপির মতো বলেন নাই, আপনি আখতারুজ্জামানের মতো বলছেন। আপনি সবসময় যেভাবে বলতেন এবং বহিষ্কার হতেন, ঠিক আজকেও সেরকম কথা বলছেন। আমি তো মনে করি এইটাই বিএনপির কথা হওয়া উচিত, তাই বলে যাচ্ছি। আমি তো এখনো মনে করি আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো বিএনপির হওয়া উচিত। যদি তারা 15 বছর 20 বছর আগে আমার কথাগুলো শুনতো, তাহলে বিএনপির এই যে ভাগ্য বিড়ম্বনা গুলা হয়েছে, আমার বিশ্বাস, আমি ক্ষুদ্রভাবে চিন্তা করি, হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের পড়তে হতো না। এখনো আমি তাই বলছি। আমি যা বলছি বিএনপির জন্য বলছি, বিএনপির পক্ষে বলছি, বিএনপির ভালোর জন্য বলছি, যেটা করলে আমার বিএনপির ভালো হবে। আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছেন, বুঝছেন, অনেকে অনেক মন্তব্য করছেন। একটা মন্তব্য, আক্তার সাহেব আজ ফেসে গেছেন, বাড়ি বাড়ি ছাই দিয়ে ধরেছেন। তারপরে এক জায়গায় বলেছেন সেনা প্রধানের বিচার চায় তারা। আপনি কি সেনা প্রধানের বিচার চান? ওই যে শালা বলছে, ওই শালারে বলেন সেনাপ্রধানকে বাপের ঠাকুর। হ্যাঁ, সেনাপ্রধান তোর চাকরি করে যে তার বিচার চাইতে হবে, যেটা মনে এটা করে ফেলা। তোর বাপের বিচার করছ না কেন? তোর মধ্যে একটা পোলা জন্ম দিছে, পোলা পয়দা করছে, ওইটা চল সেনাপ্রধানের বিচার চাস তুই বেটা। আচ্ছা ভাই, আমরা বেশ জমজমাট একটা আড্ডা হলো। আপনি আগামী 7 দিন কোন বাংলাদেশ আপনি বলেছেন 1 তারিখ থেকে চেঞ্জ আপনি দেখতেছেন, আপনি কোনো আইডিয়া করতে পারেন চেঞ্জটা কি? আমি আপনাকে প্রশ্ন উত্তর বলছি, কোন বাংলা দেখতে চাই? যে স্বাধীন বাংলা আমরা করেছি 71 সালের 16 ডিসেম্বর, যে বাংলা চলে আসছে গত 52 বছর ধরে, এই বাংলাদেশটাকে আমরা গতিশীল দেখতে চাই, সামনে দিকে যেতে চাই। আর আমি অবশ্যই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময়, একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। এটা নির্ভর করবে আমার বড় রাজনৈতিক দলগুলোকে অবস্থানের উপরে। তারা যদি তাদের অবস্থানকে যদি জনগণের পক্ষে নিয়ে আসে, তারা যদি ঐক্য ধরে রাখে, তারা যদি অনৈক্য হয়, এরকম কোনো কাজ না করে, তাহলে আমি বাংলাদেশে আগামী 7 দিন কেন, আমি 1 বছরও কোনো সমস্যা দেখি না, 5 বছরও কোনো সমস্যা দেখি না। যদি ঐক্যে ফাটল না ধরে, যদি কোনো অনৈক্য দেখা না দেয়, তাহলে আমি 7 দিন না, আমি 5 বছরও 7 বছরও বাংলাদেশে আমি কোনো সমস্যা দেখি না।
অনৈক্য তৈরি হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি, এনসিপি, জামাত, এই তিনটা দলের মধ্যে অনৈক্য তৈরি হয়ে গেছে। না, তৈরি হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু আমরা মনে করি ঐক্যটা হওয়া উচিত না। আপনারা যে ঐক্যটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে না পারে কেউ, আমরা সেই চেষ্টাই করছি, সেই কথাই বলেছি, গত কদিন ধরে এই কথাই বলে আসতেছি যে যারা শেখ হাসিনা বিরোধী ছিল, আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিল, তাদের জন্য বৃহত্তর কল্যাণের জন্য বড় কিছু স্যাক্রিফাইস করে হলো তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। বৃহত্তর কোনো ত্যাগ স্বীকার করে হলে ঐক্য ধরে রাখতে হবে। আর ঐক্য ধরে রাখতে পারলে, আমি বলেছি আওয়ামী লীগের লোকদের গরু কিনে রাখতে, গরু খাওয়ানোর সময় আসছে, এটা আমি বলেছি। যদি ঐক্যের মধ্যে কোনো ফাটল হয়, এই তিন গ্রুপের মধ্যে যদি কোনো সংঘাত বা অনৈক্য হয়, তাহলে আওয়ামী লীগ গরু খাওয়াবে খুব তাড়াতাড়ি। কারণ আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, সে জানে কোন সময় গরুটা খাওয়াতে হয়, গরুটা কিনতে হয়, সেটা সে জানে। প্লাস হচ্ছে তাকে মাইনাস করে যারা চিন্তা করেন, আওয়ামী লীগ তো বসে বাদাম খাওয়ার পার্টি না, তাই তো? অবশ্যই না, অবশ্যই না। তবে আমি এটা মনে করি, এই তিন পার্টির ঐক্য যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগকে বাদামে খেতে হবে। এই গরু থাকবে না, এই গরু বেঁধে রাখতে হবে, জবাই থাকবে না। অলরেডি প্রমাণ হয়ে গেছে। কালকে একটা ওইখানে আবার ওয়াক আউট হয়, ওই যে ঐক্যমত্য কমিশন, যেটা এখানে ওয়াক আউট হয়ে গেছে। ঐক্যমত্য ভেঙে গেলেও কিছু আসা যায় না, কিন্তু বিএনপি, জামাত এবং ওই এনসিপির মধ্যে একটা ঐক্য তৈরি হবে, আরো সুদৃঢ় ঐক্য তৈরি হবে। আমার মনে হয় ঐক্য অলরেডি শুরু হয়ে গেছে, ঐক্যের ডাক সবাই দিচ্ছেন। ঐক্য আরো দৃঢ় হবে, আরো সুসংহত হবে। তার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে যেন আসতে না দেওয়া হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। এই ব্যাপারে যদি ঐক্য যত বেশি শক্তিশালী হবে, ঐক্য যত দৃঢ় হবে, অপ্রিয় সত্যি হলে সেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়। শেখ হাসিনার সাকসেস নির্ভর করে, সফলতা নির্ভর করে, আওয়ামী লীগের সফলতা নির্ভর করে যদি এই তিনটি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারে। অনৈক্য হয়ে গেছে, এটা তো অনৈক্য হয়ে গেছে। আচ্ছা, আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, ওনার সাথে মিলে আপনাকে কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা কারা এরা প্রস্তাব দিয়েছিল আপনাকে? আপনাদের বন্ধু বান্ধবরাই, যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা আওয়ামী লীগের দূর থেকে ঢিল মারতে চায়, যারা সুযোগ সন্ধানী করে বুঝছেন না করতে চায়, এই জন্য আমি জিনিসটা প্রকাশ করে দিলাম। আচ্ছা, মেজর আক্তার আপনাদের এই ধোকায় পা দিবে না। মেজর আক্তার ছাড়া বিএনপিও চলতে পারে, বিএনপিও প্রমাণ করেছে বারবার, মেজর আক্তার ছাড়া তারা চলতে পারে। চলুক, তারা চলতেছে, চলুক, আমার তো জানা নাই। কিন্তু মেজর আক্তার বিষয়টা খুবই স্পষ্ট, সে কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবে না, তবে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষে সে কখনোই থাকবে না। আবার স্বাধীনতা বিরোধের পক্ষে কখনো যাবে না, তাদের বিপক্ষেও যাবে না। এখানে জামাতকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায়, জামাতকে নিয়ে 100% থাকা যাবে না। কেন না থাকার কি আছে? এরা তো এই দেশেরই সন্তান, তারা তাদের মতো করে বাংলাদেশ দেখে, আমি আমার মতো করে বাংলাদেশ দেখি। এটা আমার দায়িত্ব তাকে কনভিন্স করা। সে যদি আমাকে কনভিন্স করে তাকে নিয়ে যেতে পারে, আমার কি করার আছে? কিন্তু সে তো বাংলাদেশ সন্তান। এই জামাত যারা করে তারা তো বাংলাদেশ সন্তান, তাদেরকে মশাই করবো কি করে? আমি তো বিতাড়িত রাজনীতি করি না, আমি তো আপনাকে দিল্লি পাঠাতে চাই না, আমি আপনাকে লালবাগে রেখে, আমি কেরানীগঞ্জে রেখে আপনার বিচার করাতে চাই, এবং আমি চেষ্টা করতে চাই আপনাকে ফাঁসি দিতে। আপনি পারলে বাঁচেন, না পারলে বাঁচেন। আর জনগণ আপনি মেরে ফেলে, এটা দায়িত্ব। সময় চলে গেছে, তাই না আক্তার ভাই? এটা মনে সময় চলে গেছে হয়তো, কিন্তু আমার ইচ্ছারও তো যায় নাই, আমার ইচ্ছারও তো যায় নাই, এই বাংলাদেশের জনগণের ইচ্ছারও তো যায় নাই। হয়তো আপনি ব্যক্তিগত অসুস্থ হতে পারেন, কিন্তু আমার মনে ইচ্ছারও তখন রয়ে যাচ্ছে। আমারও তো 15 বছরে কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা আছে না? অবশ্যই। কিন্তু আমি চাই আপনার হতাশা আবার বহুমুখী,
শুধু আওয়ামী লীগের মাধ্যমে না, আপনার আপনার ভালোবাসার দলের মাধ্যমে আপনি হতাশাটা বেশি কিন্তু না না 5বার আপনাকে বহিষ্কার 5বার বহিষ্কার করা হয়েছে আপনাকে। এই জন্য তো আমি ধন্য যে আমার বক্তব্য কগনিজেন্সে নিয়েছে, আমার বক্তব্যটা তারা আমলে নিয়েছে। আমি কৃতজ্ঞ কিন্তু আমার মতো একটা অধমের বক্তব্যকে তারা মূল্যায়ন করেছে। সেখানে তো আমি তো জানি এই কাজটা করলে আমার জেল হবে, এটি তো সাহসী কাজ। আমি তো জানি এটা করলে আমার মৃত্যু হবে, এটি তো সাহসী কাজ। তা আমি যে সবকিছু শেষে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা সব ওই জায়গায়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাদের যুদ্ধের কারণে আমাদের দেশ, আমরা দেশে বিদেশে গর্বিত বাংলাদেশের মানুষ, কোন আপনাদের কারণে। স্যালুট আখতারুজ্জামান ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা, লাখো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এখানে আমার হয়তো বিন্দু মতো রক্ত নাই, হয়তো একটু ঘাম আছে, তবে আমি ধন্য যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমার জীবন ধন্য, আমার পরিবারের জীবন ধন্য, আমার বংশ পরম্পরায় তাদের জীবন ধন্য থাকবে যে বাংলাদেশের সৃষ্টিতে তার বাপ দাদারা কিছু অবদান রেখে গেছিল। আমি একজন লক্ষ মুক্তিযুদ্ধের মধ্যে অতি নগণ্য একজন। আমার অবদান কোন রকমই বলার মতো না, কোন রকমের ইতিহাসে লেখার মতো কোনো অবদান আমার নাই, কিন্তু আমার বিনীত, আমার সুযোগ, আমার ভাগ্য, আমি একটা মুক্তিযুদ্ধ ছিলাম। ধন্যবাদ আপনাকে সবাইকে। ধন্যবাদ আপনি যে আমাকে আহ্বান জানিয়েছেন, শুধু অস্ট্রেলিয়াতে আমার কথা শুনতে চেয়েছেন। আমি জানি না কি বলেছি, আমার যেটা বিশ্বাস করি, যেটা আমার মনের মধ্যে আসে, যেটাকে মনে করি বলা উচিত, যেটাকে মনে করি জানানো উচিত, আমি সেটা বিনয়ের সঙ্গে বোকার মতো বলতে চাই। কারণ বোকা বলছি এই জন্য, বোকা তার খুব ভালোভাবে বলেছেন এবং প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। খুব ভালোভাবে বলেছেন এবং খুব ভালোভাবে বলতে আপনি 5টা বার আপনার দল থেকে বহিষ্কৃত হয়েছে। এর জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করেন ইনশাআল্লাহ আমি যেন আরো চান্স পাই বহিষ্কার হওয়ার, আমি যেন আরো সুযোগ পাই বহিষ্কার হওয়ার, বহিষ্কার পাই। আল্লাহর কাছে সেই দোয়া করেন, সেই কামনা করি। আমি বিএনপি এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা। আমরা আসলে আমাদের প্রিয় একজন মানুষের সাথে আমরা আমাদের পক্ষ বিপক্ষে নানা কিছু যা সামনে হতে পারে, দেশটাকে আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই দেশটার ভালো চাই। আগামী বিগত দিনগুলোতে যত খারাপ হয়েছে, ভবিষ্যৎটা যাতে খারাপ না হয় সেটার জন্য আমাদের চেষ্টা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা। আপনি একবার জয় বাংলা বলবেন, মুক্তিযুদ্ধের সময় বলতেন কিন্তু। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তিযুদ্ধের সময় বলতেন না জয় বাংলা? অবশ্যই বলতাম, মুক্তিযুদ্ধ অবশ্যই বলতাম, কিন্তু জয় বাংলাটাকে আপনি দলীয় স্লোগানে বানালেন কেন? আপনি কেন জয় বাংলা চাইলেন? আপনি চাইবেন আপনার স্লোগান জয় বাংলা, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা মুক্তিযুদ্ধ। আপনি যখন বাংলাদেশ সংবিধান লিখলেন তখন এটাকে জাতীয় স্লোগানে দিলেন না কেন? আপনি দলীয় স্লোগান নিয়ে গেলেন কেন? আপনি এটা ভুল করেছিল। আপনি যে সংবিধান পঞ্চম সংশোধনী করার সময় পঞ্চম সংশোধনী করলেন না কেন? আপনি ভাইয়া মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, এগুলাকে আপনারা কুকি করতে চেয়েছিলেন বলেই তো আজকে আমাদেরকে এই গ্লানি সহ্য করতে হচ্ছে। যাই হোক, ওই আপনি এখন আবার ওই আওয়ামী লীগের সম্পত্তি না, এখন আপনার সম্পত্তি করেন জয় বাংলা, কেউ বাধা দিবে না আপনাকে। কেউ বাধা দিবে? জয় বাংলাকে আমরা আর পারবো না, সময় চলে গেছে। অনেকেই গঙ্গার আপনি মুক্তিযুদ্ধের সময়, আপনি অপারেশনে যাওয়ার সময় এটা বলতেন। শুনে ভাইয়া, গঙ্গার পানি 72 সনে ফারাক্কা দিয়ে আটকে দিয়েছেন। বাংলাদেশে গঙ্গার পানি আর আসে না। এখন যে পানিটা পাই এটা পদ্মার পানি, এটাকে পদ্মার পানি বলতে হবে। এখন আর গঙ্গার পানি আসে না। সমস্ত নদীর মোহনা, ভারতের গঙ্গার পানি বাংলাদেশে এখন আসে না। এখন আমরা আমাদের বৃষ্টি পানিটুকু পাই, যেটুকু আমাদের রাজশাহী কুষ্টিয়াতে বৃষ্টি হয়, এটা আমাদের পদ্মার পানি। পদ্মার পানি সবই ঠিক আছে, কিন্তু আপনার স্লোগান বীর মুক্তিযোদ্ধা, জয় বাংলা ছিল আমাদের 71-এর স্লোগান। গঙ্গা ছিল আমাদের পবিত্র নদী, কিন্তু সেই গঙ্গার
আপনি জয় বাংলা আপনাকে দখল করে নিজের সম্পত্তি বানাতে চেয়েছিলেন, সে সম্পত্তি বানাতে গিয়ে আছে জীবনে ভুলেও জয় বাংলা বলবো না, ভুলেও আর জয় বাংলা বলবো না। আমি সবসময় এখন বাংলাদেশ জিন্দাবাদ বলবো, বাংলাদেশ জিন্দাবাদ, এটা আমি জোরের সঙ্গে বলবো। জিন্দাবাদ বললে জিন্দাবাদ বললে না ভুলগুলো জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসে, জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসে। এটা গঙ্গার হাওড়া ব্রিজ না, এখন পদ্মার উপরে পদ্মা ব্রিজ। আমরা এই পদ্মা কিনে আগাবো, বাংলাদেশ কিনে আগাবো, পদ্মা সেতু। ধন্যবাদ। এটা কিন্তু জোড়াতালি পদ্মা সেতু না, অরিজিনাল পদ্মা সেতু। সবাই তো কিশোর ধন্যবাদ। বললাম তো পদ্মা সেতু, বললাম তো, ধন্যবাদের জন্য আপনাকে অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ।